সভাপতি, এখানে নামখানা 7 মাইল বাজার এলাকার আমার সমস্ত ব্যবসায়ী বন্ধুরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, পথচলতি মানুষজন, আপনারা কমরেডসরা যারা এখানে এত সংখ্যায় আপনারা এখানে মানুষজন, আমাদের কমরেডসরা, সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়েছেন। প্রশাসনের অনেক ব্যক্তি এখানে আমি দেখতে পাচ্ছি, তারা এখানে রয়েছেন এবং আমাদের নেতৃত্ব মোনালিসাদি সহ, মৃত্যুঞ্জদা সহ, চন্দনাদি এখানে রয়েছেন। এর আগে আমাদের নেতৃত্বরা এখানে বলেছেন। আমি সবাইকেই প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এর আগের বক্তারা যে কথা বলেছেন আমি সেই কথার মধ্যে যাব না। আমার প্রথম কথা হচ্ছে, যে মারা গেছে, যে মৃত, যে নেই, যার ফিরে আসার আর কোনো জায়গা নেই, যে কবরে চলে গেছে, যে চিতায় চলে গেছে, তাকে নিয়ে খুব বেশি আর আলোচনা করার দরকার নেই, শেষ হয়ে গেছে। দৈত্যের মতো থেকে তৃণমূল আমাদেরকে 15 বছর ধরে জ্বালিয়েছে, দৈত্যের মতো থেকে মানুষকে জ্বালিয়েছে। বিড়ি খাওয়ার টাকা জুটতো না, তারা 5 তলা 6 তলা করে বাড়ি করেছে, এই বকখালিতে হোটেল করেছে, মৌসুমীতে রিসর্ট বানিয়েছে, ফলতায় হোটেল বানিয়েছে। হ্যাঁ, কোটি কোটি টাকার সব সম্পত্তি হয়েছে। একটা সময় রাজনীতির মানে ছিল মানুষের জন্য কাজ করা, একটা সময় রাজনীতির মানে ছিল রাজনীতিতে থেকে মানুষের জন্য কাজ করব। পশ্চিমবঙ্গের বুকে যখন আমরা বামপন্থীরা সরকারে ছিলাম, ক্ষমতায় ছিলাম, যখন দায়িত্বে ছিলাম, তখন যারা ডানপন্থী রাজনীতি করতেন, এমনকি তারাও এই দুর্নীতি করানোর স্পর্ধা কোনোদিন পাননি। তখন তারাও পঞ্চায়েত চালিয়েছেন। আমরা যখন সরকার চালিয়েছি সেই সময়তে কোনো না কোনো ডানপন্থী দল, সেই সময় কংগ্রেস হতে পারে, সেই সময় তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি ছিল না, কেউ না কেউ পঞ্চায়েত চালিয়েছে, জেলা পরিষদ জিতেছে, সমিতিতে জিতেছে, পৌরসভায় জিতেছে, কর্পোরেশনে জিতেছে। আমরা যতদিন সরকারে ছিলাম, বামপন্থী দল সরকারে ছিল, কিন্তু ডানপন্থী দল পৌরসভা চালিয়েছে, পঞ্চায়েত চালিয়েছে, 1 পয়সা দুর্নীতি করবার সাহস কারণ হয়নি। কেবলমাত্র লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গেল, লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গিয়ে তাদের সংখ্যা কমে গেল, সরকার থেকে চলে এলো, সেই দিন থেকে পশ্চিমবাংলার বুকে নতুন শিল্প তৈরি হলো। শিল্পের নাম হলো তোলাবাজি। যে যত বড় নেতা সে তত বড় তোলাবাজ। 2018 সালের পঞ্চায়েত ভোট শতরূপদা বলবার সময় বলছিল, দেবুদাস, উষারারি দাস কাকদ্বীপে পঞ্চায়েত ভোটের আগের দিন জ্বালিয়ে পুড়িয়ে খুন করে দেওয়া হলো। 2018 সাল দক্ষিণ 24 পরগনা জেলার একটা বড় অংশে ক্যান্ডিডেট দিতে দিল না, প্রার্থী দিতে দিল না। কি না, মানুষের জন্য উন্নয়ন করতে হবে। কেমন উন্নয়ন? 100 দিনের কাজের দুর্নীতি উন্নয়ন। কেমন উন্নয়ন? সরকারি প্রকল্পের টাকা ঝেড়ে দাও, মানুষকে বাড়ি বানানোর জন্য যে স্কিম করবে সেই স্কিম থেকে লাখ লাখ টাকা নাও, মানুষের জমি বাড়ি তার উপর অত্যাচার করে লিখিয়ে নাও। সব করতে করতে গতবারের যে সরকার ছিল সেই সরকার মানুষের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, ভালো করে খেয়াল করুন, গতবারের সরকারের আমলে নেতারা হয়ে গেছিল এলাকার দুষ্কৃতী গুন্ডা। যে যত বড় গুন্ডা সে তত বড় তোলাবাজ, সে তত বড় নেতা। যে যত বড় তোলাবাজ সে তত বড় নেতা, সে তত বড় পদে জিতেছে। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, সেই লোকগুলো টপ টপ করে সেই তৃণমূল থেকে গিয়ে আজকে বিজেপির ঝান্ডাটা ধরে আমার মানুষের জন্য কাজ করব বলে রুদালি গাইছে। আমরা বলছি, মানুষের জন্য যদি কাজ করতে হয়, তার জন্য মানুষের টাকা মেরে মানুষের কাজ করতে হয় না। মানুষের কাজ করতে গেলে কাঁধে লাল ঝান্ডা আর মনে সৎ সাহস থাকতে হয়, আর মানুষের জন্য ভালোবাসা থাকতে হয়, মানুষের জন্য বিশ্বাস থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। যারা মানুষকে চুষে আর মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগিয়ে দেয়, তারা আজ যাই হোক মানুষের প্রেমী নয়, তারা মানুষের শত্রু। এ শত্রু আগে ছিল তৃণমূল, এখন হয়েছে বিজেপি। 27 লক্ষ মানুষের নাম এসআইআরে বাদ এখন আজকের দিনে। আমি আপনাদেরকে যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে,
এই 7 মাইল বাজার এলাকায় এসআইআর যেদিনকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল, মুখ্যমন্ত্রীর নাম ছিল মমতা ব্যানার্জি। এসআইআর যেদিনকে শুরু হয়েছিল, আমরা সিপিআইএম বলেছিলাম এসআইআর এর নাম করে গরিব পিছিয়ে পড়া মানুষকে আমরা ভোটার তালিকার বাইরে যেতে দেব না। তার জন্য আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হতে পারে, তার জন্য আমাদেরকে জেলে যেতে হতে পারে, তার জন্য আমাদেরকে আদালতে যেতে হতে পারে, যা খুশি করব, কিন্তু মানুষকে আমরা এই অসুবিধার মধ্যে পড়তে দেব না। আমরা যখন এই লড়াই লড়ছি, আমরা যখন এই আন্দোলন করছি, হঠাৎ করে জানুয়ারি মাসে দিল্লিতে প্রচন্ড ঠান্ডা পড়ে, দেখলাম কালো শাল জড়িয়ে একজন ভদ্রমহিলা চলে গেলেন দিল্লিতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী গেলেন কালো একটা শাল জড়িয়ে, সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে ইজি বিজি হিজি করে কিসব এটা বললেন। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ল, বললো এই তো পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মসিহা, পশ্চিমবাংলার সংখ্যালঘুদেরকে বাঁচানোর জন্য দিল্লিতে ছুটে গেছেন মুখ্যমন্ত্রী। গোটা ভারতবর্ষে কারোর হিম্মত হয়নি, গোটা ভারতবর্ষে কারোর ক্ষমতা হয়নি এসআইআর এর বিরুদ্ধে লড়বার। একা নাকি শেরনির মতো মমতা ব্যানার্জি লড়ছেন। আমরা জানতাম আসলে কি হতে চলেছে, কিন্তু কিছু কিছু সময় জানলেও বললেও আমরা বিশ্বাস করাতে পারি না, তাই জন্য কিছু বিষয় সময়ের ওপরে ছেড়ে দিতে হয়। মমতা ব্যানার্জি গেছিলেন এবছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে, আর তার আগে এই লাল ঝান্ডার দল করা, সিপিআইএম এর দল করা মোস্তারি বানু মুর্শিদাবাদে বাড়ি, সেই মোস্তারি বানু পিছিয়ে পড়া অঞ্চলের একজন মহিলা, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসআইআর এর মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে এইভাবে অবৈধভাবে আপনি নাম কাটতে পারেন না। এসআইআর এর মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু মিডিয়া সেদিন দেখিয়েছিল মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছে। আজকের দিনে দাঁড়িয়ে 27 লক্ষ মানুষের নাম এসআইআর এ বাদ হয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, বিডিও অফিস, ডিএম অফিস, এসডিও অফিসে ঘুরে বেড়াচ্ছে। আমরা কেবল একটাই কথা জানতে চাই, সেদিন গায়ে কালো শাল জড়িয়ে যিনি মসিহা সাজতে চেয়েছিলেন, তিনি আজকে কোথায়? ভাইপোকে কোলে নিয়ে কালীঘাট তৃণমূল আর বালিশাটা তৃণমূলের মধ্যে দড়িয়ে টানাটানি করছেন, আর 27 লক্ষ মানুষের পাশে লাল ঝান্ডা এখনো রয়েছে, লাল ঝান্ডা থাকবে। কিছু অসভ্য হিংস্র বর্বর মানুষ কিছু মানুষের নাম কেটে দিয়ে উল্লাসিত হচ্ছে, বলছে ওই তো তোর নাম কেটে দিয়েছি। 14 গোষ্ঠী জন্মালো ভারতবর্ষে, 14 গোষ্ঠী ধরে রইল এই মাটিতে, এই মাটিতে খেলো, এই মাটিতে পড়লো, এই মাটিকে ভালোবাসলো, এই মাটিতে বড় হলো, এই মাটিতে চিতায় শুলো, এই মাটিতে কবরে শুলো, এই মাটির চিতায় উঠে এই সেই চিতার ভস্যে গঙ্গার সাথে মিশিয়ে দেওয়া হলো সেই চিতার ভস্য। আর সেই ব্যক্তিকে আজকে তুমি বলতে চাইছো সে ভারতবর্ষের নাগরিক নও। তুমি কেন্দ্রের সরকার, তুমি রাজ্যের সরকার, তোমার কাছে নির্বাচন কমিশন আছে, তোমার কাছে সব রয়েছে, তুমি সব কিছুকে নিয়ে সংবিধানকে অবজ্ঞা করে তুমি আজকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। মনে রেখো, মানুষ তোমাকে জিতিয়েছিল, তুমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। এই যুদ্ধে মানুষ তোমাকে হারাবে, আর এই হারানোর লড়াইতে লাল ঝান্ডা পাশে থাকবে। আমার নাম সায়ন ব্যানার্জি, আমি 1993 সালে জন্মেছি। আমি জন্মানোর পরে আমার মা, আমার বাবা দুজনেই কাজে ব্যস্ত থাকতেন, তাই জন্য তারা দুজনে ছোটবেলায় আমাকে বড় করতে পারেননি। আমি জন্মানোর পরে আমি কোলে পিঠে বড় হয়েছি, যার কাছে সে আমার ছোট মাসি, আমার মায়ের ছোট বোন। আমি আমার মায়ের ছোট বোন, আমার সেই ছোট মাসির কাছে জন্মানোর 3 বছর অবধি তার কাছে বড় হয়েছি। সে আমাকে নিজের হাতে খাইয়েছে, পড়িয়েছে, যত্ন করেছে, আমাকে বড় করেছে। 2026 সালের ভোটে আমি সায়ন ব্যানার্জি, এসআইআর এ আমার নাম উঠেছে। 1993 সালে আমি জন্মেছি। 2026 সালের ভোটে 1993 সালে জন্মানো সেই শিশু যার কোলে বড় হয়েছিল, তার সেই ছোট মাসির নাম আর ওঠেনি। আমি সায়ন ব্যানার্জি, আমি যার কোলে বড় হয়েছি তার মামলা এখন হাইকোর্টে গিয়ে করে বোঝাচ্ছি ও এদেশের নাগরিক। মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন, মানুষকে নিয়ে ছেলে খেলা করছেন। মানুষকে ডিভোটার করে দিয়ে আপনি তার নাগরিকত্বকে প্রশ্ন করতে চাইছেন।
ভোটার লিস্টে কে নাম তুলেছে? আমি। ভোটার লিস্টে কে নাম তুলেছে? সিপিএম এর নেতা। ভোটার লিস্টের নাম তুলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ভোটার লিস্টের নাম তুলছিল তখন তোমার টনক নড়েনি। আজকে এতদিন পরে হঠাৎ করে তোমার টনক নড়েছে। তাই আজকে আমরা আপনাদের সামনে আবারও বলছি, ভোট মিটে গেছে। এই মঞ্চতেই আমার ধারণা 3 জন বিধানসভার পরাজিত প্রার্থী বসে আছে, যারা বিধানসভায় যেতে পারেনি, যারা হেরে এখানে বসে রয়েছে। সামনে নির্বাচন নেই, তাও আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, যারা এদেশের নাগরিক, এদেশে জন্মেছেন, এদেশে খেয়েছেন, এদেশে পড়েছেন, এতদিন ধরে ভোট দিয়েছেন, সেই 27 লক্ষের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে, ভয় পাবেন না। রাজ্য হোক বা কেন্দ্র হোক, আপনার পাশে আমরা দাঁড়াবো, লাল ঝান্ডা দাঁড়াবে। এই লড়াই আমরা লড়বো। একটা লোক দেখানো ট্রাইব্যুনাল করেছে সুপ্রিম কোর্টে মামলা করবার পরে। ট্রাইব্যুনালের কাজ কি? ট্রাইব্যুনালের কাজ হচ্ছে যদি নাম বাদ যায় ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, ট্রাইব্যুনাল শুনানি করবে। এসআইআর এর ট্রাইব্যুনাল গুলোর অবস্থা হয়েছে তৃণমূলের পার্টি অফিসের মতো, ধূপ ধুনো দেওয়ার মতো লোক নেই। এসআইআর এর ট্রাইব্যুনাল আর তৃণমূলের পার্টি অফিস দুটোই এখন সমান, খুলে বসার লোক নেই, ধূপ দেওয়ার লোক নেই। কোথায় যাবে 27 লক্ষ মানুষ? ট্রাইব্যুনালে হাজার হাজার লাখ লাখ মামলা পড়ে আছে, কে মামলা শুনবে কেউ জানে না, কার কাছে মামলা করবে কেউ জানে না। হাজারে হাজারে ভোট লোক দেখছি এখন হাইকোর্টে যাচ্ছে, গিয়ে বলছে দাদা যা হোক করে একটা ট্রাইব্যুনালকে অর্ডার করুন যে ট্রাইব্যুনাল যাতে তাড়াতাড়ি মামলা শোনে। এত লোক হাইকোর্টে চলে গেছে, হাইকোর্টের জাজ বলছে পুজোর আগে আমি আর এই মামলা শুনবো না। কোথায় যাবে মানুষ? মানুষকে নিয়ে ছেলে খেলা করছে রাষ্ট্র ব্যবস্থা, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছো তুমি নির্বাচন কমিশন, মানুষকে নিয়ে তুমি ছিনিমিনি খেলার চেষ্টা করছো কেন্দ্রের সরকার। জেনে রেখো ইতিহাস সাক্ষী আছে, গোটা বিশ্বে অনেক বড় বড় তাবর তাবর মাতব্বররা জন্মেছে, যারা মানুষের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে গ্রহণ করেছে, যারা মানুষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, যারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর ইতিহাস এরও সাক্ষী আছে, যারা মানুষকে যুদ্ধ ঘোষণা করে, মানুষ একত্রিত হয়ে তাদেরকে সেই মাটিতেই পরাজিত করে। ইতিহাসের পুনরাবৃত্তি আবার হবে পশ্চিমবাংলায়, আবার হবে এই ভারতবর্ষে। বিজেপি ক্ষমতায় এসছে আজকে কয়েক মাস হলো, আসার সাথে সাথে একটা বিল নিয়ে চলে আসলো। বিলের নাম গুন্ডা দমন আইন। সে বিলে হাত তুলেছে একজন, তার নাম অর্জুন সিং, যে সবচাইতে বড় গুন্ডা। অর্জুন সিং হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন পাস হোক, যার নামে সবচাইতে বেশি মামলা রয়েছে। সে বলছে গুন্ডা দমন আইন করতে হবে। অনুব্রত মণ্ডল তৃণমূলের সবচাইতে বড় 420 গুন্ডা, সে এখন আবার বিজেপির বদান্যতায় গতকাল এবং গত প্রেম দেখিয়ে ফেলেছে। বাপি হালদার আপনার এলাকার সাংসদ ছিল, তাই তো? এখনো আছে, মথুরাপুরের সাংসদ। এই তো এই সাগর তো মথুরাপুরের মধ্যে পড়ে। হ্যাঁ, বিজেপিকে হারানোর জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলে টিপেছিলেন তো অনেকে। হ্যাঁ, জোরে বলুন না, খারাপ লাগার কি আছে? টিপেছিলেন বলতে হবে, হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ, এখন পাল্টা ও কেমন টিপে দিল বলুন, কেমন লাগলো? হ্যাঁ, বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছিলেন বাপি হালদারকে। আর বাপি হালদার এখন এনসিপিআই নামক দল খুলে 20 জন সাংসদ মিলে গিয়ে বিজেপির সবচাইতে বড় কেন্দ্রীয় সরকারের শরিক দল হয়েছে এখন, যে তার নাম এনসিপিআই, বা কলমের তৃণমূল কংগ্রেস। আমরা বলেছিলাম তৃণমূল যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, তৃণমূলের পার্টি অফিসে ধূপ ধুয়ে দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, আপনারা বাপি হালদারকে জিতিয়েছিলেন তৃণমূলের ঝান্ডায়, আজকে তৃণমূলের ঝান্ডা দিয়ে বাপি হালদারকে বিজেপির বুট পালিশ করছে। এসব ইতিহাসে অনেক বড় বড় মাতব্বর এসছে আর চলে গেছে, ইতিহাস কাউকে মনে রাখে না। গুন্ডা দমন আইন, আইনের মানে কি? সুপ্রিম কোর্ট বলছে তাড়াতাড়ি জামিন দাও, বেশি দিন জেলে রেখো না, ট্রায়াল করে সে দোষী না নির্দোষ তা দেখো। আর পশ্চিমবাংলা শুভেন্দুবাবু সরকার বলছে না, নতুন আইন এনেছি, গুন্ডা দমন আইন। তার মানে কি? সরকারের যদি মনে হয় আপনি গুন্ডা, আপনাকে যদি ডিটেন করে 1 বছর অবধি বিনা ট্রায়ালে কোনো জামিন ছাড়া আপনাকে জেলের মধ্যে পুরে রাখতে পারে 1 বছর অবধি। আমার মাইকের আওয়াজ যদি কোনো বিজেপির কর্মীর কান অবধি গিয়ে পৌঁছয়, বন্ধু আপনাকে বলছি, আপনাকে। আমার মাইকের আওয়াজ যদি বিজেপির সমর্থকের কান অবধি গিয়ে পৌঁছয়, বন্ধু তোমাকে বলছি, যে কোনো ডানপন্থী দক্ষিণপন্থী দলে গোষ্ঠীকন্দল হয়,
এই পঞ্চায়েত ভোট আসছে, বিজেপি নিজেদের মধ্যে মারপিট করবে, কে টিকিট পাবে তার জন্য। জেনে রেখো, জেনে রেখো তুমি বন্ধু, যার কাছে ক্ষমতা থাকবে আর যার কাছে ক্ষমতা থাকবে না, সেই বিজেপির লোক নিজের দলের লোককে ওই গুন্ডা দমন আইনের মধ্যে দিয়ে 1 বছর জেল কাটাবে শুধু নিজে পঞ্চায়েতের প্রার্থী হওয়ার জন্য। এ সময়ের অপেক্ষা মিলিয়ে নেবেন আমার কথা। 1 বছর ধরে নাকি একটা লোক জেল খাটবে, তার নাকি কোনো রকম কোনো ট্রায়াল হবে না, সে দোষী না সে নির্দোষ কেউ নাকি জানতে পারবে না 1 বছর ধরে। গুন্ডা দমন আইন, আমরা বলছি এটা গুন্ডা দমন আইন নয়, আসলে এটা বিরোধী দমন আইন। বিরোধী দমন আইন মানে লাল ঝান্ডা দমন আইন। তার কারণ তুমি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তুমি সরকারের ভুলকে ভুল বলতে পারবে না, তুমি সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় যদি তুমি নেমেছো, গুন্ডা দমন আইন দিয়ে তোমাকে তুলে 1 বছরের মধ্যে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আমরা কেবলমাত্র শুভেন্দু বাবুকে একটাই কথা বলতে চাই, শুভেন্দু বাবু আপনার কাছে এখন বিধায়ক আছে, আপনি আপনার বিধায়কের আস্ফালন দেখিয়ে গুন্ডা বিরোধী আইন পাশ করিয়ে বিধানসভার অভ্যন্তরে আপনি বিরোধীদেরকে চোখ রাঙাতেই পারেন, আপনি মনে করতেই পারেন লাল ঝান্ডাকে চোখ রাঙিয়ে দিয়ে গুন্ডা দমন আইন দেখিয়ে আপনি হয়তো চুপ করিয়ে দেবেন। ইতিহাসের পাতা খুলে দেখুন, হিটলার থেকে মুসলিনি, আপনার বাপ ঠাকুরদারা যারা দেশের বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাল ঝান্ডাকে এইভাবে পায়ের তলায় ফেলতে চেয়েছে, ইতিহাস তাদেরকে আস্থা করে ছুড়ে ফেলে দিয়েছে। শুভেন্দু বাবু আপনার সরকারকে আজ নয়তো কাল একইভাবে আপনাকে আস্থা করে যেতে হবে। মানুষ আপনাকে ভোট দিয়েছিল তৃণমূলের অপশাসন থেকে বাঁচবার জন্য, আপনি গুন্ডা দমন আইন নিয়ে এসে এখন বিরোধীদেরকে দমন করতে চাইছেন। বাংলার মানুষ আপনাকে এই কারণে ভোট দেয়নি। প্রশ্ন করবো না আজকে, জানতে চাইবো না। আমার মাইকের আওয়াজ যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে, আপনাকে বলছি আপনি হয়তো শেষবারের ভোটে বিজেপিকে ভোট দিয়েছেন, আরে ভোট না দিলে বিজেপি জিতলো কি করে? আপনি হয়তো বিজেপিকে শেষবার ভোট দিয়েছেন তৃণমূলের থেকে বাঁচবার জন্য, কিন্তু 2 মাসের মধ্যে বিজেপির কঙ্কাল ভেতর থেকে বেরিয়ে এসছে আর বিজেপি বুঝিয়ে দিচ্ছে তৃণমূল যা ছিল বিজেপি হয়েছে এখন তার দ্বিগুণ। তাই আমরা বলছি গুন্ডা দমন আইনের বিরুদ্ধে আমরা লড়বো, রাস্তায় লড়বো, আদালতে লড়বো। ও বিধানসভায় গায়ের জোরে বিল পাস করিয়েছে, আদালতে লড়ে আর রাস্তায় লড়ে ওই আইনকে আবার প্রত্যাহার করাবো। এই কাজের চ্যালেঞ্জ দিয়েছে লাল ঝান্ডা। 3টি কৃষি আইনের ক্ষেত্রে আমরা করেছিলাম, এবারেও আমরা করব। আমি আপনাদেরকে খালি যে কথা বলতে চাই, লায়েক আলীকে ধরে জেলের মধ্যে পুড়ে দিল কেন? বারাইপুরে সূর্যপুরে একটা 9 বছরের বাচ্চা ফুটফুটে মেয়েকে ধর্ষণ করে খুন করে পুকুরের মধ্যে পুঁতে দেয়া হলো। শুধু আমার কথা নয়, মোবাইল খুলুন, ভিডিও ঘুরে বেড়াবে। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির লোক যাদের যাদের নামে অভিযোগ করেছে, পুলিশ তাদেরকে পোস্টে নিয়ে গেছে, নিয়ে গিয়ে পুলিশ মুজরা ডাকার মতো করে বসে আছে খাটের ওপর, আর অপরাধীরা নিচে বসে যেন সেই যেমন খুশি তেমন সাজোর মতো করে নাটক করছে, আর পুলিশগুলো ওপরে বসে বসে দেখছে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, সেই ছোট্ট মেয়েটি কোথায় কেউ জানে না। পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, পুলিশ তারপর ছেড়ে দিল। দেখা গেল এলাকার বিজেপির নেতা তার পিঠে হাত রেখে টোটোয় করে নাকি তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা 9 বছরের মেয়েকে। 12 ঘন্টা কেটে যাওয়ার পরে সূর্যপুরের মানুষ যখন রাস্তায় নামলেন, তখন পুলিশ বাধ্য হলো একজন অভিযুক্তকে সাথে নিয়ে গিয়ে সেখান থেকে ডেড বডিটাকে তুলে নিয়ে আসবার। তার সাথে সাথে গণপিটুনিতে একজন মানুষের মৃত্যুও হলো। সেই মৃত্যু দুঃখজনক, আমরা গণপিটুনিকে সমর্থন করি না, এ কথা বলবার ক্ষমতা কেবল আমাদের আছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন খুব সহজ, যে প্রভাস মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে সবচাইতে বেশি মুখ খুলছিল, যে প্রভাস মণ্ডল মুখ খুলে বিজেপির 2জন নেতার নাম বলল মিডিয়ার সামনে, যে প্রভাস মণ্ডল সকাল থেকে বিকেল মিডিয়ার সামনে গড় গড় করে একটা হাঁক দেওয়ার পরেই সব ঘটনা চচ্চর করে বলে দিল, সেই প্রভাস মণ্ডলকে নাকি পুলিশ রাত 12:30টার সময় ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গেছিল সেখানে। আর সেই প্রভাস মণ্ডল নাকি পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে পুলিশকে গুলি করেছে, তারপর নাকি পুলিশ 2টো গুলি করেছে, তাতে নাকি তার এনকাউন্টার হয়ে গেছে। আমি কেবল আপনাদের কাছে একটাই কথা জানতে চাই, আচ্ছা 9
বছরের বাচ্চা মেয়েকে 4 জন মিলে ধর্ষণ করবার জন্য তুলে নিয়ে গিয়েছিল, নাকি 4 জন তুলে নিয়ে গিয়েছিল নারী পাচার করবার জন্য? কিন্তু আজকে রাত জানবো কি করে ধর্ষণ না নারী পাচার? তার কারণ মূল যে মুখ্য ছিল তাকে এনকাউন্টার করে আজ থেকে 8 দিন আগে মেরে ফেলে দিয়েছে এ রাজ্যের পুলিশ, শুভেন্দু বাবুর পুলিশ। এক অংশের মানুষ দেখলাম তাতে আবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনাদের কাছে জানতে চাইছি, প্রতিবাদ করব না, আন্দোলন করব না, 100 বার করব, 1000 বার করব? শুভেন্দু বাবু দাঁড়িয়ে বলে দিলেন যে ব্যক্তি গণপিটুনিতে মৃত্যু হয়েছে সে ব্যক্তি নির্দোষ। কিভাবে জানলেন শুভেন্দু বাবু? এই একই কাজ তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতেন। তদন্ত হওয়ার আগে নিজের মতো তদন্ত করে দিতেন, নিজের মতো তদন্ত করে কে দোষী আর কে নির্দোষ সে কথা শুভেন্দু বাবু বলে দিতেন। আসলে পশ্চিমবাংলার মানুষ হয়তো ভুলে গিয়েছিল আপনি শুভেন্দু বাবু, আপনি তো মমতা ব্যানার্জির পাঠশালা, মমতা ব্যানার্জির তালির চলা, তাই জন্য আপনি ওনারই ভাবশিষ্য হিসেবে ওনার ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবেন। সেই কারণে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আপনি সেই পরিবারের পাশে দাঁড়িয়ে 25 লক্ষ টাকা তুলে দিলেন, আর যে ধর্ষিতা হয়ে খুন হয়েছে তার হাতে আপনি, তার পরিবারের হাতে আপনি 9 লক্ষ টাকা তুলে দিলেন। এ কেমন বিচার? আর এ বিচারের বিরুদ্ধে রাস্তায় নামবো না? এ বিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করব না? 100 বার করব, 1000 বার করব। লাখ লাখ লায়কালি তৈরি রয়েছে, হাজার হাজার লায়ক তৈরি রয়েছে। আপনার ক্ষমতায় কুলাবে না, আপনি জেলে জায়গা দিতে পারবেন না, কিন্তু যতদিন আপনি অপরাধকে এইভাবে ধামাচাপা দিতে চাইবেন, যতদিন আপনি অপরাধীদের পাশে দাঁড়াবেন, ততদিন লাল ঝান্ডা এই একইভাবে প্রতিবাদী হয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। তার জন্য যদি জেল খাটতে হয় জেল খাটবে, জেলের ভয়ে আমাদেরকে আর যাই হোক আপনারা দেখাবেন না। আমি আপনাদেরকে ভাববার জন্য জিজ্ঞাসা করছি, নিজেদের কাছে প্রশ্ন করুন তো, লায়েককে গ্রেপ্তার করলো কবে? 13 তারিখ। ঘটনা ঘটেছে কবে? 6 তারিখ। আগে 3টে এফআইআর হয়েছে, তারপরে এফআইআর হলো কবে? 12 তারিখ। কেন? না শুভেন্দু বাবু 11 তারিখ এসে এলাকায় বলে গেলেন। এলাকায় বলে আপনি কি করলেন? গোটাটাকে হিন্দু মুসলমান করে দেওয়ার চেষ্টা করলেন। আর মাঝখান থেকে সেই খুন দর্শনের ঘটনা আস্তে আস্তে হিন্দু মুসলমানের ঘটনায় আপনি পরিণত করে দিলেন। তাই আমরা আপনাদেরকে বলছি, এত মানুষ এখানে জড়ো হয়েছেন, জেনে রাখুন লায়েক আলীর এই মামলা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাজানো মামলায় আমাদের কর্নেল লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি চ্যালেঞ্জ করেছে, নেতারা চ্যালেঞ্জ করেছে, মন্ত্রীরা চ্যালেঞ্জ করেছে, মুখ্যমন্ত্রীর দপ্তর চ্যালেঞ্জ করেছে, বিজেপির মিডিয়া চ্যালেঞ্জ করেছে। আমরা বলছি তোমরা সবাই একদিকে আর আমরা একদিকে। তোমরা লায়েককে 27টা কেস দিয়েছো, 27 দিনের মধ্যে লায়েককে বের করে এনে কাঁধে লাল ঝান্ডা ধরিয়ে আবার ওকে রাস্তায় দাঁড় করাবো। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমরা এত সহজেই লড়াই ছেড়ে দেব? আমি আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি। গঙ্গাসাগর মেলা 34 বছর বামফ্রন্ট সরকার। আচ্ছা বলুন তো, 34 বছর বামপন্থীদের সরকার ছিল, আমরা কোনোদিন গঙ্গাসাগর মেলা নিয়ে রাজনীতি করেছি? তখন কি গঙ্গাসাগর মেলা বন্ধ হয়ে গিয়েছিল? কপিল মুনির আশ্রম কি বন্ধ হয়ে গিয়েছিল? সেই সময়তে গঙ্গাসাগর মেলা নিয়ে কি আমরা রাজনীতি করেছিলাম? আমরা কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করিনি। 34 বছরে 34খানা গঙ্গাসাগর মেলা হয়েছে, 34 বছরে 34 বার দুর্গাপুজো হয়েছে, 34 বছরে 34 বার ঈদ হয়েছে, 34 বার মহরম হয়েছে। কিন্তু জ্যোতি বোস বা বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন হিন্দু মুসলমান সেজে রাজনীতি করতে হয়নি। কারণ আমাদের কাছে রাজনীতি মানে মানুষকে ভালো রাখো, চাকরি দাও, পেটে খাবার দাও, রোজগার দাও, মা বেটিদেরকে আশ্রয় দাও, মাথা উঁচু করে বাঁচবার জন্য ছাদ দাও। এটাই তো রাজনীতি। আর আজকে বিজেপি তৃণমূলের দয়ে গোটা পশ্চিমবাংলাটাকে হিন্দু মুসলমানের যতুগৃহতে পরিণত করতে চাইছে। এই যতুগৃহের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই, আর এই লড়াই লড়বার চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমরা। কে লড়বে এই লড়াই? বিজেপির বিরুদ্ধে এই লড়াই কে লড়বে? রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার। এই বিজেপি ক্ষমতায় আসবার আগে বলেছিল এই তৃণমূলকে দেব না সাথে, তৃণমূলকে জেলে পাঠাবো। এই বাপি হালদারের বিরুদ্ধে এত মামলা,
এই বাপি হালদারের বিরুদ্ধে এত গল্প দিল বিজেপি, সেই বাপি হালদার এখন বিজেপির সঙ্গী হয়ে গেল। আমরা প্রশ্ন করব না, আমরা জানতে চাইব না? এই বিজেপি আজ থেকে কয়েক মাস আগে অব্দি যে মদন মিত্র, যে অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুললো, সে আজকে বিজেপির সবচাইতে কাছের মানুষ হয়ে গেল। তাই আমরা বলেছিলাম আসলে এ দুই হচ্ছে আরএসএস এর প্রোডাক্ট। আরএসএস তৈরি করেছিল তৃণমূলকে, আরএসএস তৈরি করেছিল বিজেপিকে। 1998 সালে কংগ্রেস ভেঙে আরএসএস তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসকে। আর আজকে সেই আরএসএস এর মাথায়, আরএসএস এর ছাদের তলায় তৃণমূল আর বিজেপি দুই মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই হকারদের পাশে হোক, এসআইআর এ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে হোক, বেকার যুবকের পাশে হোক, সাধারণ মানুষের পাশে হোক, সংবিধান বাঁচানোর জন্য হোক, সুন্দরবন এলাকা বাঁচানোর জন্য হোক, এই এলাকা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হোক, এই লড়াই কে লড়বে? বিজেপির বিরুদ্ধে বিরোধী কোথায়? আমার আওয়াজ যদি আপনার কান অব্দি গিয়ে পৌঁছে, গণতন্ত্রে শাসক দলের যেমন প্রয়োজনীয়তা আছে, গণতন্ত্রে শাসকের যেমন দরকার আছে, গণতন্ত্রে বিরোধী দলেরও দরকার আছে। সংবিধানের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে একজন শাসক দলের যেমন দরকার, সেই গণতন্ত্রে একটা বিরোধী দলেরও দরকার। এ রাজ্যের মানুষ শাসক দল হিসেবে বিজেপিকে ভোট দিয়েছিল আর বিরোধী দল হিসেবে তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু 80টা তৃণমূলের বিধায়ক সে এখন বিজেপির সাথে এই একই সুপুরি গাছের পাতায় পেছন পেছন টানতে টানতে একই সাথে বিজেপির পার্টি অফিসে ঢুকে গেছে। তাই পশ্চিমবাংলার বুকে সিপিআইএম এর একমাত্র বিধায়কের নাম হতে পারে মোস্তাফিজুর রানা বিধানসভার অভ্যন্তরে, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে সংবিধান মেনে গণতন্ত্রের জন্য, সুষ্ঠু গণতন্ত্রের জন্য যদি প্রকৃত কোনো বিরোধী রাজনৈতিক দল থাকতে হয়, তা একমাত্র লাল ঝান্ডা সিপিআইএম আছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, হয়তো আপনি আমাদের মিছিলে আগে কখনো আসেননি, হয়তো আপনি আমাদের থেকে অনেক কাল দূরে দূরে থেকেছেন, কিন্তু বিশ্বাস করুন, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে একটা শাসকের যেমন প্রয়োজনীয়তা, সেই সংবিধানে একটা বিরোধী দলেরও তেমন প্রয়োজনীয়তা আছে। আসুন, আপনারা যারা মনে করছেন বিরোধী যেভাবে বিজেপি যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছে, যেভাবে মানুষে মানুষে ভাগ করছে, যেভাবে তৃণমূলের এই জালি লোকগুলোকে আবার গিয়ে বিজেপিতে নেতা করে দিচ্ছে, এই সব কিছুর বিরুদ্ধে যদি আপনি লড়তে চান, এসআইআর এ প্রতারিত মানুষের পাশে যদি আপনি দাঁড়াতে চান, যদি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে চান, লাল ঝান্ডা ছাড়া কাকদ্বীপের মাটিতে, নামখানার মাটিতে, সাগরের মাটিতে আর অন্য কোনো ঝান্ডা সেই বিরোধী কাজ করতে পারে না। তেভাগার মাটি, এ মাটি লড়াইয়ের মাটি, এ মাটি তেভাগার ইতিহাসের মাটি। এ মাটির ইতিহাস খুঁজলে দেখা যায় লড়াইয়ের ইতিহাস। জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল কাকদ্বীপ, জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল অহল্যামা, জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করা সেই চন্দনপিড়ির কমরেড রাজকে এখানে এসছেন। সেই অহল্যামাকে সাথে নিয়ে যে কবিতা গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল, তাই আজকে ঘরে ঘরে ডাক পাঠাচ্ছি আমরা, জোট বাঁধো, তৈরি হও। সেই জোট সেই রক্ষা করবে পশ্চিমবাংলাকে, রক্ষা করবে কৃষককে, রক্ষা করবে শ্রমিককে। এমন একটা রাজ্য সরকার, যে রাজ্য সরকার কোনো কৃষক নিয়ে কথা বলে না, এমন এক রাজ্য সরকার, যে রাজ্যের সরকার শ্রমিক নিয়ে কথা বলে না, মৎস্যজীবীদেরকে নিয়ে কথা বলে না। মানুষের পাশে কে দাঁড়াবে? জিনিসের দাম বাড়িয়ে দিল। ভোটের আগে পেট্রোলের দাম 106 টাকা, আর ভোটের পরে পেট্রোলের দাম হয়ে গেল 113 টাকা। বাড়লো তো বাড়লো, আর কমার নাম নেই। আগের দিনকে দেখলাম মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, পেট্রোলের মধ্যে আখের রস মিলিয়ে আপনারা ইথেনল মেলে বিক্রি করছেন, 113 টাকার পেট্রোল কেন? মন্ত্রী সাংবাদিককে বলছেন, আপনি যদি ভুলভাল প্রশ্ন করেন তাহলে আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি। কে দাঁড়াবে মানুষের পাশে? গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, কাল ঘাম ছুটে যাচ্ছে একজন মানুষের পরিবার চালাতে গিয়ে। তাই এই কাজ যদি করতে হয়, এই লড়াই যদি লড়তে হয়, বামপন্থীদের লড়াই মানে রুটি রোজগারের লড়াই।
বামপন্থীদের লড়াই মানে মানুষকে ভালো রাখবার লড়াই, ভালোভাবে বাঁচিয়ে থাকবার লড়াই। তাই সেই লড়াই যদি লড়তে হয়, লাল ঝান্ডাকে শক্তিশালী করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। আসুন সবাই মিলে একসাথে শক্তিশালী কমিউনিস্ট পার্টি তৈরি করি, যে শক্তিশালী কমিউনিস্ট পার্টি বেকার যুবক যুবতী, মা বোন থেকে শুরু করে আমার শ্রমিক, কৃষক, মজদুর ভাইয়েরা, মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সবাই মিলে একসাথে এক সুন্দর ভারতবর্ষ, এক সুন্দর পশ্চিমবঙ্গের জন্য এক শক্তিশালী কমিউনিস্ট পার্টি গঠন করবার লক্ষ্যে এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই কথা বলে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আর এখানে আমাদের নামখানা এরিয়া কমিটি, নামখানা এরিয়া কমিটি এখানে এত সুন্দর আয়োজন করেছেন, এত কমরেডসরা এখানে আয়োজন করেছেন, আপনারা এত সংখ্যায় কমরেডসরা এখানে এসছেন। আমি নামখানা এরিয়া কমিটিকে লাল সালাম জানাচ্ছি, আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি, আপনাদের এই স্পিরিটকে, আমি লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। আপনারা এই সময়কে, বৃষ্টিকে মাথায় নিয়ে এত সুন্দর সমাবেশ তৈরি করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।